দাদা আমরা দিকে একটু But since the state election officer during the election the CU immediately he took action. আগরতলা দেবে কমলপুর আমাকে বলছিল তারা কালকে দিতে চায়, দেখা যাক। কিন্তু কিছু প্রবলেম আছে, এপিডেমিক ইত্যাদি তৈরি করা, আমরা আজকে ঘোষণা করলাম এপিডেমিক তৈরি করা, এসব করতে একটু সময় লাগে। তবে 2-3 তারিখের মধ্যে আমাদের সব কাজ শেষ হয়ে যাবে। Parties are in the fray. So, what is your observation on this? This is the beauty of the democracy. So our observation is, yes, political parties, they have right to go to the people. Let people choose their right candidate. So this is the observation. More party participate, more casting. That is the beauty of the democracy. And that was there in Tripura while Yapharo was ruling here. We have to restore that. This is our, what will say, pledge to the people of this state, and definitely it must be happen now. 7th of June, we are going to organize a Rajrohan Abhijan. There, of course, not only the demand for election of the village committee, there, not only the people of Tripura, the people of entire northeastern region, not the people of the ADC areas alone, the Tripura people as a whole, we demand that the ADC's power, its, what to say, eligibility to get fund from the different ministry of the government of India, it should be enhanced. And unless this 6th schedule provision of our constitution is not amended, it is not possible. So 11th we are going to the government house to press that demand. But there are also demand for direct funding in the IDC. Do you support that? That is different issue. You see, if once it is earmarked, it is no use of direct indirect. It will come to the IDC only. It was never happened that due to not having that particular word, ADC was deprived. ADC is deprived if the ruling party, politically they are not inclined to the ADC. So that thing, director, what is happening today? Nothing happening. There are so many provisions that is there in the 6th schedule. However, this BJP government, they are abiding by? No. So what is meaning of the direct or indirect? It is just to divert the people's attention. It is nothing. But we want that constitutional provision. If once that is there, the state government or central government, they must adhere to that. আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিলের মেম্বার, কর্পোরেশনের মেম্বার ছিলেন। উনি মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে থেকে এই নারী নেত্রী কাজ করে যাচ্ছেন। উনি হবেন আমাদের বামফ্রন্টের প্রার্থী কাস্তে হাতুড়ি তারা নিয়ে। টাউন বর্দোয়ালি আগরতলা শহরের আরেকটি কেন্দ্র। এই কেন্দ্র বামফ্রন্টের পক্ষে ফরওয়ার্ড ব্লক প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফরওয়ার্ড ব্লকের চিহ্নে আপনারা ওনাকে ভোট দিতে হবে। এই প্রার্থী হচ্ছেন শ্রী রঘুনাথ সরকার। উনি একজন প্রাক্তন শিক্ষক। একটি প্রকাশনা সংস্থার সঙ্গে উনি সম্পর্কিত। মানুষের কাছে একটা ভদ্রলোক হিসাবে এই এলাকায় বসবাসকারী, দীর্ঘদিনের, উনি সুপরিচিত আপনাদের কাছে, অনেকের কাছে। উনি হচ্ছেন আমাদের প্রার্থী, বামফ্রন্টের প্রার্থী, ফরওয়ার্ড ব্লক প্রার্থী। সুরমা তফসিল জাতি সংরক্ষিত আসন, কমলপুর মহকুমা, ওখানে উপনির্বাচন। এই তফসিল জাতি সংরক্ষিত আসনে বামফ্রন্টের CPIM প্রার্থী হবেন শ্রী অঞ্জন দাস। উনি আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য, কমলপুর মহকুমা কমিটির সম্পাদক, MLA হিসেবে জিতেছিলেন, গতবার হেরেছেন। উনি কয়েকবারই প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উনি আমাদের প্রার্থী, কাস্তে হাতুড়ি তারা নিয়ে উনি লড়াই করবেন। যুবরাজ নগর কেন্দ্র, ধর্মনগর মহকুমা,
যেখান থেকে রমেন্দ্র চন্দ্রনাথ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, জিতেছিলেন কয়েকবার। ওই কেন্দ্রে ওনার প্রয়াণে এবারকার নির্বাচন হচ্ছে। এই কেন্দ্রে আমাদের প্রার্থী হচ্ছেন শ্রী শৈলেন্দ্র চন্দ্র নাথ। ওনার বয়স 56 বছর। ওনার বাড়ি হচ্ছে নয়াগ্রাম। ওই বিধানসভা কেন্দ্রের অধীনে একজন সিপিআইএম কর্মী। ওনার বিশেষ পরিচয় হচ্ছে উনি বিভিন্ন সামাজিক কাজকর্মের মধ্যে ওই এলাকায়, বিশেষ করে ধর্মনগর মহকুমায় উনি পরিচিত। বিভিন্ন বিধানসভা পার্লামেন্ট নির্বাচনে উনি সিপিআইএম এর হয়ে পুলিং এজেন্ট। গত রবীন্দ্রচন্দ্র নাথ যে নির্বাচনে দাঁড়িয়ে জিতলেন 2018-তে, সেই নির্বাচনে উনি কাউন্টিং এজেন্টের ভূমিকা পালন করেছেন, পুলিং এজেন্টের ভূমিকা পালন করেছেন এবং বিভিন্ন সময়তে, বিশেষ করে অতিমারির সময়তে, করোনা অতিমারির সময়তে মানুষের পাশে পাশে দাঁড়িয়ে ত্রাণ, ওষুধ ইত্যাদি সাহায্য করে গেছেন। এই ভদ্রলোক শৈলেন্দ্র চন্দ্র নাথ, উনি বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী। আপনাদের মাধ্যমে ত্রিপুরার নির্বাচক মণ্ডলীর কাছে এবং বিশেষ করে 4টি আসনে সুধী নির্বাচক মণ্ডলীর কাছে, আপনাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ, আসুন এই স্বৈরশাসনের অবসান ঘটুন, এই জুলুমের অবসান ঘটুন। মা বোনরা ইজ্জত সম্মান নিয়ে যেন বাঁচতে পারে, এই ব্যবস্থা তৈরি করুন, চরম আঘাত হানুন। আমরা জানি এই নির্বাচনের মধ্যে সরকার পতন হবে না, নতুন সরকার গঠিত হবে না, কিন্তু জনগণের মনোভাব পরিস্ফুট করার জন্য আপনার রায়, মানুষ ক্ষুধার্ত, আমার ছেলেমেয়েরা চাকরি পায় না, রাস্তায় ঘুরছে, তার বিরুদ্ধে জেল জরিমানা হচ্ছে, পুলিশি রাজ চলছে। এই রাজত্বের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন, আমাদের বামফ্রন্ট প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এটাই হচ্ছে বামফ্রন্টের আবেদন। His tenure also expired almost now 1 year. This government is totally silent. So what it proves? That BJP actually that does not have any respect to the democracy. They don't recognize the constitutional or democratic right of the people. So this is the thing happening in Tripura. What we every time we say that Tripura BJP, they are utilizing the Tripura as a laboratory. How they are so-called, their dream of the Hindu Rashtra that can be implemented. So Tripura, by disseminating the constitution order, by disseminating the democratic right, everything, and also snatching away the right of the media and other all constitutional pillars, they are trying to kill the Hindu Rashtra. This is the Tripura they are doing. So this we can like to say that there is no, that is for say law and order or constitutional order is the prevailing in the state of Tripura. You also demand the election. Yes, of course. Why not? For your information, please, not other political party, Upajati Ganamukti Parishad, GMP is the first organization who demanded the ADC village committee election. First party. And for your information on the আপনারা ত্রিপুরা বামফ্রন্ট কমিটির আহ্বানে আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকবার জন্য, আপনারা জানেন যে ভারতের নির্বাচন কমিশন আমাদের রাজ্যের 4টা বিধানসভা আসনে উপনির্বাচন ঘোষণা করেছে। সেই উপনির্বাচনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। কেন এই অকাল বোধন? বিধানসভার সাধারণ নির্বাচন হওয়ার কথা 9 থেকে 10 মাসের পরে। এই সময়ের মধ্যে আমাদের উপরে, নির্বাচক মণ্ডলীর উপরে, ত্রিপুরার মানুষের উপরে কেন এটা চাপিয়ে দিল?
একটা ক্ষেত্রে শুধুমাত্র প্রাক্তন স্পিকার রমেন্দ্রচন্দ্র নাথ ওনার প্রয়াণের জন্য একটা আসন খালি ছিল, স্বাভাবিকভাবে ওই আসনে নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল শাসক দলের আভ্যন্তরীণ কোন্দলের জন্য শাসক দল ছেড়ে যাচ্ছেন তার মনোনীত বিধায়করা, মন্ত্রীরা, এবং সেই প্রক্রিয়া অব্যাহত চলছে। শাসক দলের জন্যই, বিজেপি দলের জন্যই আজকে নির্বাচক মন্ডলীকে আরেকটা নির্বাচনের মুখোমুখি হতে হয়েছে। এখানে আরেকটা কথা বলে রাখি, সিমনা বিধানসভা কেন্দ্রের নির্বাচন কেন হলো না? আইপিএফটি দলের বিধায়ক অন্য দলে যোগ দিয়েছেন। উনি সশরীরে গিয়ে মাননীয় অধ্যক্ষের কাছে পদত্যাগপত্র দিয়েছেন দুবার, এবং আইপিএফটি দল ওনাকে বহিষ্কার করেছে। কি গণতন্ত্র আমাদের দেশে চলছে? বিধানসভার মতো জায়গাতে ওনার মনোনয়নপত্র গ্রহণ হয়নি, ওনার আসন খালি হয়নি, সিমনার উপনির্বাচন হচ্ছে না। ন্যাশনাল হাইওয়ে টাকা লোপাট, কি স্মার্ট সিটির টাকা লোপাট, এমজিএম রেগার টাকা লোপাট তো আমরা 4 বছর ধরে আপনাদের বলছি, আপনারা অনেকে নজর দেননি। এখন আপনারাও বুঝতে পারছেন এমজিএম রেগার টাকা দিয়ে কিভাবে সমাজ বিরোধী পোষণ হচ্ছে, মোটর বাইকের পয়সা থেকে আসছে। কারো পার্সোনাল ব্যক্তি সম্পত্তি নয়, ওইখান থেকে টাকা লুট করে একটা দুর্নীতি এই সরকারের রাজত্বে প্রশাসনিক মর্যাদা পেয়েছে, এবং এটা এখন অঙ্গের ভূষণ এই সরকারের। এখন কোনো একজন মুখ্যমন্ত্রীকে অপসারিত করলে পরেই আপনি দুর্নীতি মুক্ত প্রশাসন, স্বচ্ছ প্রশাসন, এখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে, এই প্রত্যাশা করা মূর্খামি। ত্রিপুরার মানুষকে এই প্রলোভনে পড়বে না। আপনি নিজে দাবি করেছেন, বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি নিজে দাবি করেছেন পার্লামেন্ট ইলেকশনের সময় আমি রাজ্যের সভাপতি বিজেপি দলের, আমার দায়িত্ব ছিল বুথ ম্যানেজমেন্ট। এখন কি বুথ ম্যানেজমেন্ট করেছে আপনারা তো দেখেছেন, নির্বাচন কমিশন পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে কি বুথ ম্যানেজমেন্ট করেছে। উনি নিজে বলেছেন 2014 সালের বিধানসভা নির্বাচনের পরে পঞ্চায়েত সংস্থার নির্বাচনে আমার দায়িত্ব ছিল যে আমি পৃষ্ঠা প্রমুখদের সঞ্চালকের মূল দায়িত্ব পালন করেছি। উনি অহংকার করে বলছেন, তার জন্য বিজেপির হাইকমান্ড ওনাকে প্রশংসিত করেছে। কাজে উনি অস্বীকার করবেন কি করে? এই যে ঘটনাগুলো ঘটে গেল, এখনো ঘটছে প্রতিনিয়ত। নির্বাচন ঘোষণা হওয়ার পরে আগরতলাতে, রামনগরে আমাদের কমরেডকে আক্রমণ করলো। আপনারা জানেন একটা আসামি গ্রেপ্তার হলো না। নির্বাচন ঘোষণার সম্ভবত একদিন আগে আগরতলাতে আপনাদের একজন সাংবাদিককে উলঙ্গ করে আটক করে পেটালো, লুট করলো, কিছু হলো না। নির্বাচন ঘোষণার পরে সুরমাতে আমাদের একটা গ্রুপ সভা ছিল, সেই গ্রুপ সভা আক্রমণ করলো, বাড়ি ঘর ভেঙে চুরে খান খান করে দিল। একটা আসামি গ্রেপ্তার হলো না। নির্বাচনে শান্তিপূর্ণ, অবাধ এবং সুষ্ঠু রাখার জন্য আমাদের মানুষকে এগিয়ে আসতে হবে প্রতিরোধের মানসিকতা দিয়ে। আমার ভোট আমি দেব, অন্যায়ের প্রতিবাদ করে বিজেপি আইপিএফটি জোটের বিরুদ্ধে ভোট দেব। আমার ভোট আমি দেব, আমার রুটি রুজি, আমার চাকরি, আমার কর্মসংস্থান থেকে আরম্ভ করে জল, বিদ্যুৎ, রাস্তাঘাট এর দাবিতে আমার ভোট আমি দেব। কাজে এই জন্য মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। শুধুমাত্র এই 4টি বিধানসভা কেন্দ্রের নির্বাচক মন্ডলী নয়, বাকি ত্রিপুরার সমস্ত ক্ষেত্রে আমাদের নির্বাচক মন্ডলীর কাছে আমাদের বামফ্রন্টের তরফ থেকে বিনম্র আবেদন, আসুন
এই রাজত্বের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করুন এই নির্বাচনের রায়ের মধ্য দিয়ে। আর সহ্যের সীমা অতিক্রম করেছে, এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন। আপনারাও সাহায্য করুন যেন এই নির্বাচনকে শান্তিপূর্ণ এবং অবাধ সুষ্ঠু রাখা যায়। জনগণের প্রকৃত মনোভাব যেন এই নির্বাচনের মধ্যে পরিস্ফুট হয়, তাই সেটাই আমি আপনাদের মাধ্যমে আবেদন করব। এখন আমি আমাদের এই বামফ্রন্টের আমাদের নেতারা আছেন, তারা আমাদের 4 পার্টির নেতারা আছেন, ওনারা বলবেন। আমি আপনাদের কাছে এখন আমাদের বামফ্রন্টের যে প্রার্থী আমি বলেছিলাম ঐক্যবদ্ধভাবে লড়ব। আমরা মিটিং করে, কয়েক দফায় মিটিং করে, আজকে সকালবেলা আবারও মিটিং করে আমরা সর্বসম্মতভাবে আমরা আমাদের প্রার্থী মনোনয়ন করেছি। আগরতলা কেন্দ্রে লড়বেন সিপিআইএম এবং সেখানে সিপিআইএম প্রার্থী হবেন শ্রীমতী কৃষ্ণা মজুমদার। ওনাকে আপনারা চেনেন, উনি দুইবার গত বিধানসভা নির্বাচনে উনি প্রার্থী ছিলেন, দুইবার 6 আগরতলা কেন্দ্রের সংশ্লিষ্ট এলাকায়। নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রথম বক্তব্য হচ্ছে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন চাই। আপনি নির্বাচন ঘোষণা করেছেন, আমরা বামফ্রন্ট সেই নির্বাচনে অংশগ্রহণ করব। এই নির্বাচনে আমরা অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন চাই, যাতে প্রত্যেক রাজনৈতিক দল আপনি রেফারির ভূমিকা পালন করবেন। প্রত্যেক রাজনৈতিক দল তার সভা সমিতি সমাবেশ করতে পারে, যা এতদিন পারা যাচ্ছিল না। এই 51-52 মাসে আমাদেরকে পুলিশ অনুমতি দিত না। এখন নির্বাচন কমিশনের কাছে আমাদের বক্তব্য হচ্ছে প্রশাসন এবং পুলিশ আপনার নিয়ন্ত্রণে। এখানকার পুলিশের একটা অংশ জনগণের কাছে এরা ব্ল্যাক শিপ এবং তারা হচ্ছে পুলিশের নেতৃত্ব দিচ্ছে। কাজেই এদেরকে দিয়ে নির্বাচন শান্তিপূর্ণ অবাধ হবে না। আপনারা সরাসরি এই নির্বাচনকে পরিচালনা করুন। সমস্ত বুথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী নিয়োগ করুন। প্রত্যেকটি বুথকে সুপার সেনসিটিভ অতি স্পর্শকাতর ঘোষণা করুন। প্রত্যেক বুথে আপনার ওই যে এটাকে বলে ওয়েব কাস্টিং এর ব্যবস্থা করুন। ভোট লুটের চরিত্র কি এগুলো যেন আপনারা ঠিক ভাবে আপনারা বুঝতে পারেন, এটা আপনারা দেখুন। ওয়েব কাস্টিং সব বুথে করতে হবে। মডেল কোড অফ কন্ডাক্ট ত্রিপুরার নির্বাচন দপ্তর থেকে সিইও উনি জারি করেছেন। কি বলেছেন? উত্তর ত্রিপুরা জেলা, ধলাই জেলা আর আগরতলা এএমসি, আপনারা যারা আমাদের রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো সম্পর্কে সচেতন, তাদেরকে আমি বলবো দেশের প্রশাসনিক কাঠামো হচ্ছে সেন্টার, স্টেট, ডিস্ট্রিক্ট, নট এএমসি or village committee or ADC। কে মুখ্যমন্ত্রীটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে বিজেপি আইপিএফটি সরকার। 3রা মার্চ 2018 থেকে সাবরুম থেকে ধর্মনগর লাগাতার সন্ত্রাস, বিশেষ করে বামপন্থীর বিরুদ্ধে। অন্য দলগুলো তার থেকে রেহাই পায়নি, কংগ্রেস দল বা অন্যরাও ছাড় পায়নি। আমাদের দলের রাজ্য অফিস থেকে আরম্ভ করে মহকুমা, অঞ্চল অফিস আগুন দিয়েছে, ভেঙে দিয়েছে। সে অনেক বড় ইতিহাস, আমি বলবো না, শুধু বলছি কথা। আমাদেরকে বামপন্থীদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি। আপনারা জানেন যে আমাদের কর্মীরা খুন হয়েছে তা নয়, বাড়ি ঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। স্বাধীন সার্বভৌম ভারতবর্ষে ভারতীয় একজন নাগরিক বিদেশে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে ভারতবর্ষের বাইরে।
ভারতবর্ষের অন্য জায়গাতে চলে যেতে বাধ্য হয়েছে, অসংখ্য সম্পত্তি লুট করেছে, পুড়ে দিয়েছে। এইরকম কেন তৈরি হলো? এই কি গণতন্ত্রের কথা ছিল? এইরকম অবস্থার মধ্যে আমরা চলেছি। আমাদের গণতান্ত্রিক পরিবেশ, যেটাকে আমরা আমাদের ভাষায় বলছি ফেসিবাদী সুলভ আক্রমণ, সে আক্রমণ অব্যাহত রয়েছে আজও। এই আক্রমণের মধ্যে দাঁড়িয়ে আমরা এই নির্বাচন করব। কখন এই নির্বাচনটা হচ্ছে? যখন আমাদের রাজ্যের গ্রামে বলেন, পাহাড়ে বলেন, আর শহরগুলোতে বলেন, চরম সংকট তৈরি হয়েছে। চরম সংকট তৈরি হয়েছে। এই চরম সংকটের মধ্যে মানুষের কাজ নেই, মানুষ কাজের জন্য হাহাকার করছে। সিট ফান্ড থেকে টাকা নিয়ে পরিশোধ করতে পারছে না, আত্মহত্যা করছে। সংবাদ মাধ্যমে সেই খবর বেরিয়ে এসছে। মা তার সন্তান বিক্রি করতে বাধ্য হয়েছে, যা ত্রিপুরার অতীত ইতিহাস ছিল। এটা এখন শুরু হয়েছে। এটা শুধুমাত্র গ্রামে আর পাহাড়ে নয়, সমতলের মধ্যে, শহরগুলোর মধ্যে 2F এর কি অবস্থা? গরিব মানুষ, আজকে সম্ভবত আপনারা খবরের কাগজে ভারত সরকারের পোর্টালে দেখেছেন 94% শ্রমজীবী মানুষ 10,000 টাকা আয় করতে পারছে না। যদি প্রশাসনিক কাঠামো, রেভিনিউ কাঠামো ধরতে চান, তহসিল কেন বাদ যাবে পশ্চিম ত্রিপুরা জেলা? কেন পশ্চিম ত্রিপুরা জেলা মডেল কোড অফ কন্ডাক্টের আওতার বাইরে রাখলো? আমরা প্রথম দিনেই বুঝতে পেরেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত ডক্টর সাহা, উনি হেলিকপ্টারে চড়ে ওনার রাজনৈতিক সাথীদের নিয়ে চলে গেলেন এবং ডিএম এসপিদের বললেন মিটিং করবেন ধর্মনগরে এবং পরবর্তী সময়তে কমলপুরে, যেখানে মডেল কোড অফ কন্ডাক্ট চালু। আমরা সঙ্গে সঙ্গে চিঠি দিয়েছি, আমরা প্রতিবাদ জানিয়েছি। আমাদের এখন বক্তব্য হচ্ছে প্রত্যেক এই যে মডেল কোড অফ কন্ডাক্ট, এটা পশ্চিম ত্রিপুরা জেলায় চালু করতে হবে এবং প্রত্যেক রাজনৈতিক দল তারা যেন প্রতিদ্বন্দ্বিতা যারা করবে সমান সুযোগ পায়। এই সমান সুযোগের জন্য আপনি হচ্ছেন রেফারি, তার যথাযোগ্য ভূমিকা পালন করবেন, যাতে মানুষ নির্বিঘ্নে তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে। এটা আপনি আপনার দায়িত্ব, আপনি গ্যারান্টি করবেন। আপনাদের মাধ্যমে আমি আমাদের এই 4টি আসনের নির্বাচক মন্ডলীর এবং ত্রিপুরার শুভবুদ্ধি সম্পন্ন গণতান্ত্রিক মানুষের কাছে আবেদন করব, বামফ্রন্টের তরফ থেকে এই নির্বাচন ত্রিপুরায় ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস, এই সন্ত্রাসের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, এই সংগ্রামে বামফ্রন্টকে শক্তিশালী করুন, বামফ্রন্টকে সহযোগিতা করুন, বামফ্রন্ট প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করুন। এই নির্বাচন আপনাদের যারা প্রতারিত করেছে তাদের মুখের উপরে জবাব দেওয়ার সময়। একজন মুখ্যমন্ত্রীকে অপসারিত করার পরে সমস্ত কাদা ধুয়ে মুছে দূর করা যায় না। যিনি নতুন উনি তো এখন তো আপনাদের খবরের কাগজে আজকেও দেখছি আমি, আমরা বামপন্থীরা নির্বাচনকে, সব নির্বাচনকে আমরা খুব গুরুত্ব দিয়ে বিচার করি। আমাদের রাজনীতিতে নির্বাচন হচ্ছে একটা বৃহত্তর রাজনৈতিক সংগ্রাম। আমরা 365 দিনই রাস্তায় থাকি, জনগণের অভাব, অভিযোগ, দুঃখ, দারিদ্র, বিভিন্ন সমস্যা নিয়ে, কখনো কখনো রাজনৈতিক দাবি নিয়ে। সেই সময়তে যদি কোনো নির্বাচন হয়, সেই নির্বাচনটা আমাদের সামনে একটা বড় সংগ্রাম, রাজনৈতিক সংগ্রাম। আমরা তাকে ব্যবহার করি। আমাদের
রাজনীতিটা মানুষের কাছে, নির্বাচক মন্ডলীর কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই জন্য বামফ্রন্ট এই নির্বাচনে, ত্রিপুরাতে 4টি বিধানসভার উপনির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা লড়ব। আমরা আমাদের প্রার্থী আজকেই ঘোষণা করব। তার আগে আমি 1-2টি কথা আপনাদের কাছে বলতে চাই, কেন আমরা নির্বাচক মন্ডলীর সমর্থন চাইছি। এই সরকার, বর্তমান বিজেপি আইপিএফটি সরকার আমাদের রাজ্যে যা চলছে, তাদের 60 মাসের জন্য তাদেরকে ভোট দিয়েছিল। তাদের মুখ্যমন্ত্রী, এখন উনি মুখ্যমন্ত্রী না, পদ অপসারিত হয়েছেন, ওনাকে অপসারণ করেছে বিজেপি দল। উনি 2047 সাল পর্যন্ত ক্ষমতা থাকার স্বপ্ন দেখেছে, আপনাদের সংবাদ মাধ্যমে দেখেছি। এই 47 সাল তো দূরের কথা, 60 মাস অতিক্রম করতে পারেনি। 50-51 মাসের মানুষের জীবনে, ত্রিপুরার মানুষের জীবনে চরম হাহাকার চলে নেমে এসেছে। প্রথম হচ্ছে গণতান্ত্রিক অধিকার। মানুষের, আমাদের দেশের যে সংবিধান, যেই সংবিধানে রাজনৈতিক দলগুলোকে অধিকার দিয়েছে তার প্রচার, প্রপাগান্ডা, রাজনৈতিক কর্মসূচি চালানোর জন্য, যেই সংবিধান নাগরিকদের অধিকার দিয়েছে, তার স্বাধীন মত প্রকাশের অধিকার দিয়েছে, তার কথা বলার স্বাধীনতা দিয়েছে, যেই সংবিধান সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে ঘোষণা করে বলেছে তারা সমস্ত বিষয়ে তারা খবর প্রকাশ করবে জনগণের জ্ঞাতার্থে, সেটা সরকারের পক্ষে হতে পারে, সরকারের বিপক্ষে হতে পারে, জনগণের সমস্যাগুলো তুলে ধরবে। বেকার ছেলেমেয়েরা বিরাট প্রত্যাশা, ঘরে ঘরে চাকরি, কোথায় এখন ছাঁটাই হয়ে গেছে। 50,000 চাকরি খালি পদ পূরণ করবার কথা 1 বছরের মধ্যে, 50-51 মাস হয়ে গেছে, 5,000 সাকুল্যে দিতে পারেনি। মন্ত্রীদের হিসাব, আমার হিসাব নয়। এইরকম একটি অবস্থা, মানুষ এখন এর প্রতিবাদ চাইছে এবং তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে। এইরকম অবস্থার মধ্যে আমরা এই নির্বাচনে আমরা মুখোমুখি হয়েছি। কাজেই এই নির্বাচনে আমাদের প্রথম স্লোগান হচ্ছে, আমাদের ত্রিপুরার গণতন্ত্র কালিমালিপ্ত। এই বিজেপি আইপিএফটি জোট সরকারের রাজত্বে যতগুলো নির্বাচন হয়েছে, বিশেষ করে আমি যদি ধরি লোকসভার নির্বাচন ভারতের নির্বাচন কমিশন সরাসরি নিয়ন্ত্রণ করে। সেই নির্বাচনে নিরাপত্তা বাহিনীর অবস্থান এবং ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরে শুধু বামপন্থীরা দাবি করেনি বা বিরোধী দল দাবি করেনি, নির্বাচন পর্যবেক্ষক রিপোর্ট দিয়েছেন পূর্ব ত্রিপুরার লোকসভার আসন পিছিয়ে দিয়েছে। পশ্চিম ত্রিপুরার লোকসভার আসনে 1,000-এর বেশি আমরা বুথে রিগিং, ছাপ্পা ভোটের অভিযোগ করেছে এবং নির্বাচন পর্যবেক্ষক পরীক্ষা করে 3 শতাধিক বেশি ভোটে তার প্রমাণ পেয়েছেন, রিপোলের ঘোষণা করতে হয়েছে। আপনারা এখানে যারা আছেন কেউ বলতে পারবেন 52 সাল থেকে ত্রিপুরায় নির্বাচন হয়েছে, কোন নির্বাচনে এত কলঙ্কিত ত্রিপুরা হয়নি। আমি ছেড়ে দিলাম পঞ্চায়েত, ত্রিস্তরীয় সংস্থাগুলো কি হয়েছে আপনারা জানেন, এতক্ষণ আমি কথা বলবার সুযোগ নেই, আপনাদেরকে আটক করবো না। নগর সংস্থাগুলোর নির্বাচন, আপনারা অধিকাংশ আগরতলা শহরে আপনারা দেখেছেন নির্বাচনটা কি হয়েছে। প্রার্থীকে নিয়ে প্রার্থী পদ দিয়েছে, বাড়ি থেকে তুলে এনেছে, তার বাবার বাড়িতে গিয়ে ওই ভদ্র মহিলাকে চাপ সৃষ্টি করেছে, প্রার্থী পদ তুলতে বাধ্য হয়েছে এবং শেষ পর্যন্ত আমরা আগরতলা রাজধানী শহরে যদি এরকম হয়, আমরা গণনা থেকে আমরা সরে দাঁড়ালাম।